আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার রাজা গল্পের 3 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কয়ে চলুন গল্প শুরু করা যাক। আন্টি, আপনার ছেলে এখনও অনেক ছোট, সেজন্য বিষয়টাকে প্রথমে মজার ছলে নিয়েছিলাম আমি, কিন্তু আমার মনে হয় ওকে এসব আশকারা না দিয়ে একটু শাসন করা দরকার। এর মধ্যে একজন মধ্যবয়স্ক নারী এগিয়ে আসতে আসতে বললেন, কার শাসন দরকার, কে কি করেছে? সবাই এগিয়ে আসা নারীটার দিকে তাকালো। তিনি কাছে এসে চারজনের মাঝখানে আহাতকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেলেন, কিন্তু নিজের ছেলেকে আশেপাশে কোথাও দেখতে পেলেন না। ওনার ছেলে কিছুই করেনি তো, কিন্তু সে তো মেয়েদের উক্ত করার মতো ছেলে না। রুমির বড় জায়ের দিকে তাকিয়ে বলল, আপনার গুণধর ভাতিজি যে মেয়েকে বিয়ে করতে চেয়েছিল সেই এসেছে, আর সাথে করে তার বিচারের কাঠগড়াও নিয়ে এসেছে। রুমির কথা শুনে বড় জা সাজেদা বেগম মাথার ওপর থেকে চশমা নামিয়ে চোখে পড়লেন। তারপর প্রার্থনা আর তোবাকে ভালোভাবে দেখলেন। আহাদের দিকে তাকিয়ে বললেন, এই এই তোমার তো এত সাহস কম না? এই তুমি এই মেয়েকে বিয়ে করতে চাও? এই মেয়ে তোমাকে লাথি দিয়ে তোমার সব হাড় গুড়িয়ে গুঁড়া হয়ে যাবে, সে খেয়াল তোমার আছে? বড় আম্মুর কথা শুনে আহাদ খান এবার বেশ চটে গেল। সে কোমরে হাত রেখে চেঁচিয়ে বলল, বড় আম্মু, আমার গার্লফ্রেন্ডের নামে এসব কি বলছো? ও আমাকে খুব ভালোবাসে, আদর করে আমার চুলও ঘেটে দিয়েছে। প্রার্থনা ইচ্ছা করছে এই মুহূর্তে একটা জায়গন বই দিতে। তবু পাশে দাঁড়িয়ে মুখ চেপে হাসছে। প্রার্থনা আগের চেয়েও গম্ভীর হয়ে রুমির দিকে তাকিয়ে বলল, আন্টি, আমি আসলে রসিকতা করতে আসিনি। আপনাদের ফ্যামিলির ম্যাটার আপনারা বুঝবেন, কিন্তু আপনার ছেলেকে সামলান। আহাত মানুষ ছোট হলেও ওর কথাবার্তা ছোটদের মতো না। রাস্তাঘাটের পথে আটকে ফুল দেওয়া পর্যন্ত মানা যায়, কিন্তু ডার্লিং বলে কিস চাওয়া এসব কোনো বাচ্চার লক্ষণ না। এরপর যদি ও আমার সামনে এসে এসব বলে, আমি কিন্তু আর আপনাদের বাড়িতে আসবো না। প্রার্থনার মুখে কিসের কথা শুনে তিনজনের চেহারা রং বদলে গিয়েছে। রুমি লজ্জিত হলো ভীষণ। চল শক্ত করে ছেলের দিকে তাকিয়ে বলল, এই বয়সে রাস্তাঘাটে গিয়ে এসব চোরে দাঁত ফেলে দেব তোমার। কে শিখিয়েছে এসব? আহাত মুখ কালো করে মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। রুমির শ্বশুরের দিকে তাকিয়ে বলল, আব্বা, আপনাকে কত বলি এসব বিয়ে প্রেম প্রীতির কথা ওকে বলবেন না। দেখলেন তো এখন কি করেছে? সাজেদা বেগম বললেন, আহাত, এসব কি বলেছ? ছি ছি, মান সম্মান আর রাখলে না। প্রার্থনা বলল, আসছি আমরা, ওকে ভালোভাবে বুঝিয়ে বলবেন, আর কোনোদিন কাউকে যেন এসব না বলে। প্রার্থনা আর দাঁড়ালো না, ঘুরে হাঁটা শুরু করলো। তোবা সবাইকে টাটা দেখিয়ে দ্রুত পা চলিয়ে প্রার্থনার কাছে এলো। বাম হাতটা শক্ত করে চেপে ধরে বলল, থ্যাংক ইউ দোস্ত, তুই যেভাবে এসেছিলি আমি তো ভেবেছিলাম আজ খান সাহেবের বাড়িতে তাণ্ডব শুরু হবে। আমাকে কি তোর অভদ্র মনে হয় যে অন্যের বাড়িতে এসব অভদ্র করব? আরে না, তুই তো অনেক ভালো। প্রার্থনা আচমকা তোবার গাল টিপে হাসি মাখা মুখে বলল, তুই তো আরও ভালো। তোবার হাসি এবার আর চড়া হলো, কিন্তু হঠাৎই সে ভাবুক হয়ে বলল, বড় খান সাহেবকে তো দেখলাম না। আমার মনে হচ্ছে ওই বেটাই ছোটোটাকে কিসের কথা শিখিয়ে দিয়েছিল। আমার তো মনে হচ্ছে না। ছোটোটার হাঁটুর সমান বুদ্ধি বোধ হয় ওইটার মাথায় নেই। এমন হচ্ছে কেন? গাদা নাকি তুই ছোটোটার বুক চিতিয়ে আসা প্রপোজ করতে, আর বড়টা গিয়ে লুকিয়ে থাকে? তোবা খিলখিল করে হাসতে হাসতে বলল, যা তা বলেছিস ভাই। কথা বলতে বলতে প্রার্থনা বাড়ির সামনে চলে এলো দুজন। তোবার বাড়ি আরও 4টা বাড়ির পরে। গেটের সামনে রেহান দাঁড়িয়ে আছে। রেহানকে দেখে তোবা হাসি হাসি মুখটা মুহূর্তে চুপসে গেল। হার্টবিট বেড়ে গেল। রেহানকে তার একদম পছন্দ নয়, কারণ রেহান হাসে কম। তার মনে হয় রেহান বেশিরভাগ সময়ই রেগে থাকে। এই যে মাত্র তার দিকে তাকিয়েছিল, তাতেও তোবার মনে হয়েছে রেহান রেগে মেগে বোম হয়ে আছে তার দিকে তাকিয়েছিল। সে দ্রুত পায়ে প্রার্থনার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলল, হাত ছাড় এখন। রেহান বোনের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, এত দেরি হলো কেন? তোবা আবারও বলল, প্রার্থনা, আমার হাত ছাড়। রেহান আবারও তাকালো তোবার মুখের দিকে। তাকে তাকাতে দেখেই তোবার কলেজে লাফিয়ে উঠলো যেন। সে আরও বেশি ছটফট করতে লাগলো। সে এমনিতেই এই বাড়িতে নিয়মিত আসা যাওয়া করে, কিন্তু গত কয়েকদিন ধরে আসা না কারণে রেহান বাড়িতে এসেছে। রেহান যখনই বাড়িতে আসে সে তখনই বাড়িতে আসা বন্ধ করে দেয়। হাতটা ছাড় না ভাই। রেহান বোনের দিকে তাকিয়ে আগের মতো করে বলল, প্রার্থনা, এত দেরি হলো কেন আজ? তোবা হাত টানাটানি করতে লাগলো। প্রার্থনা তার হাত চেপে ধরে রেখে ভাইয়ার দিকে তাকিয়ে বলল, ভাইয়া, এই একটা বাচ্চাকে দিতে তার বাড়িতে গিয়েছিলাম, সেজন্য একটু দেরি হলো। কার বাচ্চা? চিনি না তো। ওই মুড়ে ওইখানে বড় একটা কৃষ্ণচূড়া গাছে আছে না, ওইখানে বাড়িয়ে। তোবা এমন করছে কেন? প্রার্থনা তোবার মুখের দিকে তাকালো একবার, তারপর চোখে মুখে দুষ্টুমি হাসি ফুটিয়ে বলল, হাগা পেয়েছে বোধ হয়। প্রার্থনার কথা শুনে তোবা নিস্তব্ধ হয়ে একদম স্থির হয়ে গেল। ফেল ফেল করে কিছুক্ষণ প্রার্থনার মুখের দিকে তাকিয়ে থেকে রেহানের দিকে তাকালো। তার ইচ্ছে করছে
তার ইচ্ছে করছে মাটি ফাঁক করে 40 হাত মাটির নিচে চলে যেতে। কটমট করে তাকালো প্রার্থনার মুখের দিকে। রেহান বলল, আচ্ছা ওকে ছেড়ে দিয়ে ভিতরে আয়। প্রার্থনা তোবার হাত ছেড়ে দিয়ে ভাইয়ার সঙ্গে পা বাড়ালো ভিতরের দিকে। তোবা আগের মতোই দাঁড়িয়ে রইল। হাঁটতে হাঁটতে একবার পিছু ফিরে তাকালো রেহান। তোবা ঘুরেই বাড়ির দিকে দৌড়। রেহান মুসকি মুসকি হাসতে লাগলো। বেচারির চেহারা দেখার মতো হয়েছিল, ভীষণ লজ্জা পেয়েছে। তার বোনটাও হয়েছে ভারী দুষ্ট। ড্রয়িং রুমে আসতেই সকিনা বেগম প্রার্থনার দিকে তাকিয়ে বললেন, আজকে এত দেরি হলো কেন? ভাইয়াকে যা বলেছি বাকিদেরও তাই বললাম প্রার্থনা। কেউ বেশি কিছু বলল না তাকে, শুধু রেহান বলে দিল আর কখনো যেন এমন দেরি না হয়। আজ রাতে ঘুমানোর আগে ফোনটা ফ্লাইট মোডে দিয়ে তারপর ঘুমালো প্রার্থনা। কোনো অসভ্য বাদর কল করে তার আরামের ঘুমের 12টা বাজাক সে চায় না। অন্য সাধারণ দিনগুলোর মতোই আরও একটা সপ্তাহ পেরে গেল প্রার্থনার। এই পুরো এক সপ্তাহে সে শোয়ার আগে ফোন ফ্লাইট মোডে দিয়ে তারপর শুয়েছে। দিনের বেলা কোনো অপরিচিত নাম্বার থেকে কল এলেও রিসিভ করে নেই। রাতে খাবার খেয়ে রুমে ফিরে আসতেই দেখলো বিছানার ওপর থাকা ফোনটার স্ক্রিনে আলো জ্বলছে, সঙ্গে সঙ্গে শব্দ তুলে কাঁপছে। কাছে এগিয়ে গিয়ে সে দেখলো অপরিচিত নাম্বার। কল কেটে দিল প্রার্থনা। কিছু সময় বাদে আবার কল এলো। প্রার্থনা আবার কেটে দিল। সে যতবার কল কেটেছে ততবারই অভ্যাস থেকে কল আসছে। এবার রিসিভ করে তারপর কাটতে লাগলো। একই কল দেওয়া আর কাটাকাটি খেলা চলছে প্রায় 15 মিনিট ধরে। 15 মিনিট পর কল রিসিভ করে আর কাটলো না প্রার্থনা। লাউড স্পিকার দিতেই অভ্যাস থেকে ভেসে এলো যুবকের ব্যস্ত আর অনুরোধ মিশানো কণ্ঠস্বর। প্লিজ ম্যাম, প্লিজ এবার আর কলটা কাটবেন না। আমাকে একটা মিনিট সময় দিন প্লিজ। আমি জানি আমি আপনাকে অনেক বিরক্ত করছি, অনেক বাজে কথাও বলেছি, সেগুলো আমার বলা একদম উচিত হয়নি। সরি, আই এম রিয়েলি সরি। আমি সত্যিই সরি, প্লিজ মাফ করে দেন আমায়। আমি ইচ্ছে করে ওইসব কথা বলিনি, বাধ্য হয়ে বলতে হয়েছে। প্লিজ প্লিজ মাফ করে দিন না আমায়। যুবকটি এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো। তার শ্বাস নেওয়ার শব্দ এপাশ থেকে স্পষ্ট শুনতে পাচ্ছে প্রার্থনা। বেচারি হাঁপিয়ে গিয়েছে এক নাগারে কথাগুলো বলতে গিয়ে। ম্যাম শুনছেন? প্রার্থনা ভারী কণ্ঠে বলল, হ্যাঁ প্লিজ মাফ করবেন আমায়। আমি সত্যি সত্যি ইচ্ছে করে আপনাকে এই কথাগুলো বলিনি। আমার ফ্রেন্ডরা আমাকে চাপে ফেলে বাধ্য করেছিল বলার জন্য। আমি যা যা বলেছিলাম সব ওদের শিখিয়ে দেওয়া কথা, আমি নিজে থেকে কিছু বলিনি। আপনার সঙ্গে ও একদিন কথা বলতে না পেরে আমার সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে। আমি খেতে পারছি না, ঘুমাতে পারছি না, পড়াশোনায় মন বসাতে পারছি না, কিছুই ভালো লাগছে না। কেন বন্ধুদের কথায় অপরিচিত একটা মেয়েকে উল্টাপাল্টা কথা বলতে বলতে তার প্রেমে পড়ে গিয়েছেন নাকি? না ম্যাম, এমন কিছু না। আমি যতটুকু শুনেছি প্রেমে পড়লে নাকি এরকম হয়। যদি প্রেমেই নাই পড়েন তবে আপনার সঙ্গে এসব হচ্ছে কেন? অপরাধ বোধের কারণে। আপনি আমার ওপর এতটাই বিরক্ত রেগেছিলেন যে রাতে ফোনটাও বন্ধ করে রাখেন। দিনের বেলায় এত কল দেওয়ার পরেও রিসিভ করেন না। অপরাধ বোধের কারণে আমার সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। প্রার্থনা চুপ করে রইল। ছেলেটার গলার আওয়াজ শুনে মনে হচ্ছে সত্যি সত্যি সে অনুতপ্ত। ম্যাম বলুন, প্লিজ মাফ করে দিন। প্রার্থনা কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা ঠিক আছে, মাফ করেছি। হ্যাঁ মন থেকে করেছেন? হ্যাঁ সত্যি? হ্যাঁ রে ভাই, থ্যাংক ইউ। ওকে, আপনি অনেক ভালো। আমি জানি আমি ভালো। ছেলেটা কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা রাখছি, ভালো থাকবেন প্রার্থনা। কল কেটে গেল। প্রার্থনা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। ছেলেটা তার নাম জানলো কিভাবে? সে তো একবারও নিজের নাম বলেনি। কিছুক্ষণ ভাবতেই স্মরণ হলো তার দাদি তার নাম বলে ডেকেছিল। কল করে এভাবে এতবার মাফ চাওয়া ছেলেটার ওপর থেকে রাগ কমে গিয়েছে প্রার্থনার। বিড়বিড় করে বলল, যতটা অসভ্য শয়তান ভেবেছিলাম ততটা না। দরজা লাগিয়ে দিয়ে ধুপুস করে শুয়ে পড়ল বিছানায়। চোখ জোড়া বুঝতেই ফোনটা আবারও শব্দ করে কেঁপে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখলো রেহানের কল। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কেমন আছিস? ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। কি করিস? খেয়ে ঘুমাতে এলাম। ফোন বিজি দেখাচ্ছিল কেন? প্রার্থনা চুপ করে রইল। কি বলবে সে? সত্যিটা সে বলতে পারবে না এখন। এতদিন পর এখন যদি বলে একটা ছেলে কল করে তাকে বিরক্ত করতো আর আজ সে তার কাছে মাপ চাইলো, তবে রেহান ভীষণ রকমের রেগে যাবে, এতে কোনো সন্দেহ নেই। যেহেতু প্রথম দিনই ব্যাপারটা সে বলেনি, তাই বকা খাওয়ার জন্য এখনও বলবে না। প্রার্থনা কথা বলছিল না কেন? ভাইয়া কথা শুনে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো প্রার্থনা। কোনো রকম জড়তা ছাড়াই স্বাভাবিক কণ্ঠে বলল, তোমার সঙ্গে কথা বললাম। এইটুকু কথা বলতে এত সময় লাগে? প্রার্থনা চুপ করে রইল। রেহান বলল, আচ্ছা ঘুমা তাহলে। তুমি খেয়েছো? খাবো কিছুক্ষণ পর। নিজের যত্ন নিও। আচ্ছা ভালো থেকো। গুড নাইট কলিজা। লাভ ইউ ভাইয়া। লাভ ইউ টু সোনা পাখি। রাখছি। আচ্ছা। কল কেটে দিল রেহান। প্রার্থনা
প্রার্থনা শোয়া থেকে উঠে ফ্রেশ হয়ে এসে লাইট নিভিয়ে শুয়ে পড়লো। আবার চোখ বন্ধ করতে অপরিচিত ছেলের কথাটা স্মরণ হলো। দুদিন কি বকাটাই না দিয়েছিল ছেলেটাকে। প্রার্থনা নিজেই লজ্জা পেয়ে নিজের কাজে। ছেলেটা যে সত্যি সত্যি বন্ধুর কথায় অমন অকর্ম কথাবার্তা বলেছে তা বুঝতে পারেছে প্রার্থনা। প্রার্থনা গালি দিয়ে ছেলেটা কিছুক্ষণ চুপ হয়ে থাকতো, যেন কিছু ভাবতে বসেছে সে। মূলত সে থতমত খেয়ে বসে থাকতো আর তার বান্ধবীর তাকে শিখিয়ে দিতে পারত কথাগুলো। আনমনে হেসে উঠল প্রার্থনা। কোলবালিশ শক্ত করে জড়িয়ে ধরে মুখ গুজে দিল তাতে। ফ্রেশ হয়ে রুম থেকে বের হতেই দেখা হলো বড় বোনের সঙ্গে। ভূত দেখার মতো তাকিয়ে বলল, আমি সত্যি দেখছি নাকি জেগে জেগে স্বপ্ন দেখছি? মিলি কপালে কয়েক ভাঁজ ফেলে বলল, কি দেখেছিস? পটুয়ারি বাড়ির বড় বউ এত সকাল সকাল ঘুম থেকে উঠেছে আজ? মিলি হাঁটতে হাঁটতে বলল, হ্যাঁ নাটক করবে না একদম। নাটক করছি আমি? 7টার আগে যার ঘুম ভাঙে না সে এই ভোর 5টায় ঘুম থেকে উঠে কোথায় যাচ্ছে? মিলি হাঁটতে হাঁটতে পিছু ফিরে বলল, দুদিন একটু দেরি করে ঘুম থেকে উঠেছি বলে নাটক দেখো? প্রার্থনা বড় বোনের দিকে পিছু পিছু হাঁটতে হাঁটতে বলল, দুদিন বলো এই মাসে আজ আর এর আগে একদিন, এই দুদিনে একটু দ্রুত ঘুম থেকে উঠেছ। তোর মতন আমি তো রাত জেগে কারোর সঙ্গে প্রেম করি না। তুমি যদি আমার মতন রাত 8টায় ঘুমিয়ে যাও তাহলে মাঝরাত পর্যন্ত পটুয়ার বাড়ির বড় ছেলের সঙ্গে প্রেম কিভাবে করবে? আমি কি বুঝি না তুমি কেন রাত জাগো? মিলি প্রার্থনার কথাগুলো শুনেও তেমন কিছু বলল না। প্রার্থনা বোনের পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল, ভাইয়া এখনো আসেনি কেন? গত সপ্তাহে তো গেল বাড়ি থেকে। বুঝে না মনে হচ্ছে ফিডার খায়। আমি তোমার জামাইয়ের কথা বলছি। দুলা ভাইয়া কবে আসবে? আর কত অপেক্ষা করব? কিসের অপেক্ষা? আরে দেখ, বিয়ে তো খাবো তোমাদের। বিয়েতে ঝাঁকানাকা একটা নাচ দিব। হ্যাঁ নাচিস। সেই রাতে তোর জীবনে শেষ রাত বানিয়ে দিব রেহান ভাইয়া। প্রার্থনা ভাব নিয়ে বলল, তোমার মনে হয় আমার ভাই আমাকে ফুলের টোকা দিবে? দেখবে ভাইয়াও আমার সঙ্গে নাচছে। মানে রিলিক্স নাচতে নাচতে সুর তুলে গাইল প্রার্থনা। মিলি আর কিছু বলল না। পারিবারিকভাবে মিলিয়ে আকন্দ সম্পূর্ণ হয়েছে গত বছর। সামনে বছর অনুষ্ঠান করে তাকে তুলে নিয়ে যাবে শ্বশুর বাড়িতে। মিলির হাজব্যান্ড পোস্ট গ্রাজুয়েশন করার জন্য দেশের বাইরে গিয়েছে। নিচে নেমে আসতেই দাদির সঙ্গে দেখা হলো দুজনের। সকিনা বেগম তাসবিহ পাঠ করছেন আর ড্রয়িং রুমে হাঁটাহাঁটি করছেন। তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।